স্যার, সৃষ্টিকর্তার নামে কিছু দেন। সৃষ্টিকর্তা আপনাদের ভালো করবেন। আমাকে সামান্য ভিক্ষা দেন। 2 দিন থেকে কিছুই খাই না। এই ছেলে, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এখানে দাঁড়িয়ে আছিস, তুই ভাবতে পারছিস এখান থেকে একটু পর আগুন বের হবে, তখন তুই বাঁচবি কি করে? একটু পরে এখানে যুদ্ধ শুরু হবে আর তুই এখানে বসে আছিস। কি করব স্যার? যাবার কোনো জায়গা নেই, এখানেই বসে থাকতে হবে। বাড়ি ঘর কিছুই নেই, কোনো মতে ভিক্ষা করে খাবার খাই, এটাই আমার একমাত্র সম্বল। এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে বাঁচবো? আমি এসব কোনো কথা শুনতে চাই না। যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। একটু পরে এখানে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হবে, পরে এই জায়গাটা নিয়ে ঝামেলা সৃষ্টি হবে। তুই এই জায়গায় দাঁড়িয়ে রবি না। লোকটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আমি এগিয়ে গেলাম ওই দিকে। এরপর লুকিয়ে পড়লাম। এই বিষয়টা আমাকে দেখতেই হবে। কারা এরা? এসবের পেছন যদি না জানি তাহলে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না। সেজন্য লুকিয়ে দেখতে শুরু করলাম। একটু পর সেখানে আরিফ চৌধুরী আসলো এবং তার সাথে আরো কয়েকটা গাড়ি দেখলাম। শরীফ চৌধুরী আসতেছেন। তারা এক মায়ের 2 সন্তান। দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু জায়গা জমির কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি তখন লুকিয়ে দাঁড়িয়েছিলাম। তারা দুজন একে অপরের সাথে চিৎকার করে কথা বলছিল। আরিফ সাহেব তখন শরীফ সাহেবকে বলছিলেন, দেখ শরীফ, তুই আর ঝামেলা করবি না। একবার বলেছি তোকে আমি টাকা দিয়ে দেব, তুই এখান থেকে চলে যা। এই জায়গা আমি তোকে কোনোদিন দেব না। তুমি কি ভাবছো ভাইয়া? তুমি আমাকে যাই বলবে আমি তাই মেনে নেব? এটা আমার জমি, এটা তোমার, আমাকে দিতে হবে, অথবা আমাদের দুজনের মধ্যে সমান করে ভাগ করে নিতে হবে। আমি ভাগ করে নেব মানে? এটার একমাত্র মালিক আমি, তাই এটার সব মালিকানা আমার। আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুই এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। তুমি ঝামেলা করলে কি আমি ছেড়ে দেব? আমি এতটা দুর্বল হয়েছি? এখানে বসে থাকবো? আমিও ঝামেলা করতে জানি। তাই যেটা বলছিস সেটা শোনো, এখন থেকে চলে যাও তুমি। আমি চলে গেলাম আর তুই এই জায়গা নিয়ে নিবি, তাই না? আজ তোর লাশ যাবে অথবা আমার লাশ যাবে, দুজনের মধ্যে একজনের লাশ এখান থেকে যাবে, তবুও আমি এই জমি ছাড়বো না। আমিও বসে থাকবো না। আমার লোক রেডি করা আছে, দেখবো কার লাশ এখান থেকে যায় আর কে জমির মালিক হয়। বলেই তারা একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ল। আমি তখন বাইরে থেকে সবকিছু দেখছিলাম। সুযোগ বুঝে আমি পুলিশের কাছে কল করে দিলাম। একটু পরে পুলিশ সেখানে চলে আসলো, তবে তাদের দুজনের কোনো ক্ষতি হলো না। মাঝখান থেকে কয়েকজন মানুষ মারা গেল, এতে অবশ্য তাদের কিছু যায় আসে না। ছোটবেলা থেকেই তারা এটাই করে আসছে। মানুষ মারাই তাদের একমাত্র কাজ। বিনা অপরাধে তারা অনেক মানুষকে মেরেছে। আমি তখন সেখান থেকে চলে আসলাম। আসার পর চলে গেলাম আমি আমার বাসায়। সেখানে যাওয়া মাত্রই নীলার কল আসলো আমার কাছে। আমি তখন তার ফোন ধরলাম। সে ফোন ধরে কান্না করে বলল, তুমি আর কতদিন বাড়ির বাইরে থাকবে? আমি তোমাকে বললাম ওই ঝামেলা শেষ করে এখানে চলে আসো। তোমাকে ওখানে রেখে আমি এখানে শান্তিতে থাকতে পারছি না। তুমি তাড়াতাড়ি চলে আসো। এসব ঝামেলায় তোমার জড়ানোর কোনো দরকার নেই। না নীলা, আমি আসতে পারবো না। তোমার বাবা চাচা মিলে আজকে আবার মারামারি করতে গিয়েছিল, কিন্তু আমি সুযোগ বুঝে পুলিশের কাছে সবকিছু জানিয়ে দিয়েছি। তারা এভাবে মরতে পারবে না, তাদেরকে আমি মারবো। আমি বলি কি, তুমি এক কাজ করো, তুমি তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে এখানে চলে আসো। আমার এখানে চিন্তা হয়, তারপর আমি এখানে একা আছি। তুমি কেন এমন করছো? তুমি ফিরে আসলেই তো সবকিছু শেষ হয়ে যায়। নীলা, আমি তোমাকে বিয়ে করার সময় বলেছিলাম আমি তোমার বাবা আর চাচার কাছ থেকে প্রতিশোধ নিব আমার মায়ের মৃত্যুর। তাই তুমি এরকম কথা আর কোনোদিনও বলবে না। তুমি তো নিজেই বলেছিলে তাদের কর্মকাণ্ডের কথা। আমি তোমাকে প্রতিশোধ নিতে বারণ করছি না। আমারও ইচ্ছে ওদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার, কারণ আমিও তাদের শাস্তি চাই। কিন্তু এভাবে আমাকে একা রেখে তুমি শাস্তি দিতে চলে গেছো। আমি কি করব নীলা? আমি ওখানে বসে কিছু করতে পারতাম না, তাই এখানে চলে এসেছি। তুমি একটু অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। তাহলে তুমি আমাকে আসতে দিচ্ছ না কেন? আমি বাংলাদেশে চলে আসি। একবার মৃত্যুর সম্মুখীন হয়ে তোমার শিক্ষা হয়নি, আবার মৃত্যুর মুখে পড়তে চাইছো তুমি? তুমি কি জানো না তোমার বাবা চাচা কত ভয়ঙ্কর? মুহূর্তের মধ্যেই তোমাকে মেরে ফেলতে পারে। তাই আমি চাই না তোমাকে কোনো বিপদের মধ্যে ফেলতে। আর তুমি এখানে আসলে আমার চিন্তা আরো বেড়ে যাবে। তুমি কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি কি করব? আমি কি তোমাকে ভালোবেসে ভুল করেছি? তোমার কারণে আমি রাতে ঘুমাতে পারি না, প্রতিটা মুহূর্তে চিন্তায় থাকি। তুমি কি আমার কথা একবার চিন্তা করো? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি দেখতেছি তোমার সাথে দেখা করা যায় কিনা। আমি আসবো তোমার কাছে, চিন্তা করো না। এখন তোমার নিজের প্রতি যত্ন নেওয়া দরকার, তোমার শরীর ভালো নেই।
আমার কথা কাউকে চিন্তা করতে হবে না। আমার ব্যাপারে কারো কোনো টেনশন নেই। আমি মরে গেলে কারো কিছু যায় আসে না। সবাই নিজেকে নিয়ে চিন্তা করে, কিন্তু আমাকে নিয়ে যে চিন্তা করা দরকার সেটা কি কেউ একটু চিন্তা করে দেখে না। বলেই রাগ করে ফোনটা কেটে দিল। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। নিজেরও ইচ্ছে করছিল এখান থেকে চলে যেতে, কিন্তু পারছিলাম না, কারণ এখানে এখনো আমার আরো অনেক কাজ বাকি। এগুলো শেষ করতে হবে, না হলে এখান থেকে যেতে পারবো না। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি তাদের কাছ থেকে নেব। ইস, এই দেখেন, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। তাহলে পরিচয় দেই, আমি নীল, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মারা গিয়েছিলেন আমার জন্মের 3 মাস পরে। আমার বাবা একজন সেনাবাহিনীর মেজর ছিলেন। তার মৃত্যুর পর মা চলে যান তার বাবার বাসায়। সেখানেই নানুর 2জন ছেলেই, মানে আমার 2 মামা এবং মা তাদের একমাত্র বোন ছিল। আমার নানু তখন বেঁচে ছিলেন, তিনি আমাকে সবসময় আগলে রাখতেন। নানুর মৃত্যুর সময় মাকে নানুর অফিসের যে জমিটা আছে সেখানে নানু প্ল্যান করেছিলেন একটা বড় অফিস করবেন। একদিন জায়গাটা নিয়ে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। আমার মামারা সহ্য করতে পারছিলেন না, কারণ তারা ভেবেছিলেন তাদেরকে এই জমি দেওয়া হবে। কিন্তু নানু আশফাক চৌধুরী ভেবেছিলেন তাদের 2 ভাইয়ের মধ্যে মারামারি যদি শেষ না হয়, যদি তাদের 2 ভাইয়ের মধ্যে মিল না থাকে, তাহলে এই জায়গাটা তারা নষ্ট করে দেবে। সেজন্য আমার মায়ের নামে করে দিয়ে গিয়েছিলেন। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। তখন আমি কিছুই বুঝতাম না। সেই সময় থেকেই নীলার সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। নীলা আমার বড় মামার একমাত্র মেয়ে। তার ছোট একটা ভাই আছে, তার নাম নিলয়। আর ছোট মামা এই ঝামেলায় পড়ে কোনোদিন বিয়ে করেনি। আমরা দুজনকে ভালোবাসতে শুরু করি, কিন্তু প্রথমে পরিবারের সবাই মেনে নিলেও পরে যখন মায়ের সাথে তাদের সম্পর্ক নষ্ট হতে শুরু করে, তার প্রভাব আমাদের সম্পর্কের মধ্যে পড়তে শুরু করে। মামারা নীলাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন। আমি তাকে ভুলে থাকতে পারবো না, সেজন্য তাদের কাছে অনেক অনুরোধ করেছি। তারা মায়ের উপর বিভিন্নভাবে অত্যাচার করত, কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারতাম না। আমি আর নীলা ছাদের উপর বসেছিলাম, তখন নিচে দিকে চিৎকার শুনতে পেলাম। এটা শোনা মাত্র আমরা দুজনের দিকে তাকিয়ে দৌড়ে নিচে আসলাম। আসার পর দেখতে পেলাম আপু, আমি তোমাকে বারবার বলছি তুমি এই জমিটা আমাদের দিয়ে দাও। এই জমিটা দিয়ে তুমি কিছুই করতে পারবে না। সারা জীবন তো আমাদের ঘাড়ের ওপর বসে আছো, এখনো বসে আছো। আমরা কোনোদিন তোমাকে কোন কাজে আপত্তি করব না, তবুও আমাদের এই জমিটা দিয়ে দাও। আমার তো জমি দিতে আপত্তি নেই, তোমরা আমার ভাই, তোমাদেরকে জমি দিতে আমার আপত্তি থাকবে কেন? কিন্তু তোমাদের 2 জনের মধ্যে যে ঝামেলা সেটা আগে শেষ করো। তোমরা 2 জনই এই জমি নিতে যাও। তোমরা এই জমি নিয়ে কি করবে? আমাদের অফিসটা ওইদিকে বাড়িয়ে দিব। এইভাবে তো আর বসে থাকা সম্ভব নয়। এইভাবে কতদিন বসে থাকবো? অফিসটা বড় করতে হবে। না আপু, তুমি ভাইয়ের কথা শুনবে না। যদি তুমি অফিস বাড়ানোর কথা চিন্তা করো তাহলে এই জায়গা নিয়ে কোনো কিছু হবে না। আমি চাইছিলাম এখানে আমরা যদি একটা ফ্যাক্টরি করি তাহলে জায়গায় অনেক কাজে লেগে যাবে। এই জায়গায় ফ্যাক্টরি করলে আমাদের অনেক লাভ হবে। এই তো তোমাদের 2 জনের মধ্যেই শুরু হয়ে গেল। এখন আমি কি করব? তোমরা 2 জন 2টা বুদ্ধি দিচ্ছ। 2 জনের কথার কোনো মিল নেই। একজন ফ্যাক্টরি করতে চাইছো, আর একজন অফিস। এসবের মানে কি? তোমরা আগে 2 জন মিলে কি করবে সিদ্ধান্ত নাও, এরপর আমি তোমাদেরকে জানাবো কি করতে হবে। কারণ বাবা এটা আমার কাছে রেখে গেছে তার স্মৃতি হিসাবে। দেখো আপু, আমি বাবার বড় ছেলে। তোমার এই জমিতে কোনো অধিকার, বাবা তোমাকে এটা দিয়েছে শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। কিন্তু তুমি এতদিন ধরে আমাদের বাসায় আছো, তোমার ছেলেকে এখানে থেকে পড়াশোনা করাচ্ছ। এসবের মানে কি? এসব কিছুর খবর বিবেচনা করলে এতদিনে তোমার ওই জমির দাম পরিশোধ হয়ে যাওয়ার কথা। আমি ভালো করে বুঝতে পারছি, যদি আমি জমিটা দিয়ে দিই তাহলে তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করবে, আমার ছেলেকেও বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু মনে রাখবে, এই বাড়ি তোমাদের যেমন অধিকার আছে ঠিক সেরকম আমারও অধিকার আছে। বাবা আমাকে জমি দিয়েছে, আমি না চাইলে এই জমি কোনো দিনই তোমরা পাবে না। তাই যেটা বলছি সেটা শোনো। জমির ব্যাপারে আমি সিদ্ধান্ত তোমাদেরকে পরে জানাবো। এই জমি আমি তোমাদের দিব কিনা সেটাও আমার সিদ্ধান্ত। এটা আমার ভবিষ্যতের ব্যাপার। আমার একটা ছেলে আছে, আর কেউ নেই। আমি আমার ছেলেকে নিয়ে হয়তো কিছু একটা করব। কি তুমি আমাদের জমিতে এইসব করবে? তুমি তোমার ছেলেকে কেন এই জমি দিবে? এটা আমার বাবার জমি। তোমাকে অনুগ্রহ করে দিয়েছে বলে
তুমি যা ইচ্ছে তাই করবে? আমাকে অনুগ্রহ দিয়েছে তাই না? এই জমিতে মালিক এখন আমি। বাবা এটা আমাকে দিয়েছে, আর আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে। আমি তোমাদেরকে এমনি এমনি দিয়ে দেব না। আমার সন্তানের কি হবে? তার বাবা নেই, বড় হয়ে কি করবে? এটা একবার চিন্তা করে দেখো। তোমার ছেলে বড় হয়ে কি করবে সেটা তোমার ব্যাপার। তুমি কেন তোমার স্বামীর বাড়ি যাওনি? এখানে পড়ে আছো কেন? তোমার স্বামীর বাড়ি আছে, ওখানে যেতে পারো না? আরিফ, মুখ সামলে কথা বলো। তুমি আমার ছোট ভাই বলে তোমাকে আমি কিচ্ছু বলছি না। এটা আমার বাবার বাড়ি। আমি থাকবো কি চলে যাব এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এই ব্যাপারে তোমাদের কোনো কথা আমি কোনোদিন শুনবো না, তাই চুপ থাকো। তাহলে তুমিও শুনে রাখো, যদি জমিটা আমাদেরকে না দাও তাহলে তোমার জন্য অনেক বড় বিপদে অপেক্ষা করতেছে। এখন আর বাবা নেই যে তোমাকে রক্ষা করবে। আমরা এর শেষ দেখে নেব। তোদের যা ইচ্ছা করতে পারিস, আমার কোনো আপত্তি নেই। যদি পারিস তাহলে আমার কিছু করে দেখাস। আমি তোদেরকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোরা আমার সাথে এরকম ব্যবহার করছিস। আমি তোদের কিছুতেই দিব না। তোদের যা পারিস করে নে। এই জমির মালিক আমি। তাহলে তুমিও শুনে রাখো, যদি আমরা না পাই তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো। দরকার হয় এই বাড়িতে যুদ্ধ হবে, এরপরও এই জমি আমাদের চাই, যে করেই হোক। আম্মু রাগ করে আমাকে নিয়ে রুমের মধ্যে চলে আসলো। আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মু, এসব ঝামেলা করার কি দরকার? আমরা বাসে ফিরে যাই। মা, আমাদের এই জমি দিয়ে দাও। যদি তাদেরকে জমি না দাও তাহলে তোমাকে তারা ক্ষতি করার চেষ্টা করবে। আমরা এখান থেকে চলে যাই, চলো। তাদের অসুবিধা হচ্ছে আমরা এখানে থাকার কারণে। না বাবা, আমাদের এখান থেকে চলে গেলে হবে না। আমাদের এখানেই থাকতে হবে। তোমার বাবা একজন বড় সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। তিনি অনেক সন্ত্রাসীদের ধরিয়ে দিয়েছিলেন, যার ফলে সন্ত্রাসীরা এখন তাকে মেরে ফেলেছে। এরপরেও শান্ত হতে পারেনি। এখন তোমাকে খুঁজতেছে, তাই আমাদেরকে এখানেই থাকতে হবে। কিন্তু আম্মু, এখানে থাকার কারণে মা আমাদের সমস্যা হচ্ছে। বারবার আমাদেরকে বলছে চলে যাওয়ার জন্য। তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি আমার বান্ধবী রিমার সাথে কথা বলেছি। তার পরিবার নিয়ে সে দুবাইতে থাকে। ওখানেই আমি তোমাকে পাঠিয়ে দিব। না আম্মু, আমি ওখানে যাব না। আমি তোমার পাশেই থাকবো। তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে কেন বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছো? যদি আমি বিদেশে চলে যাই তাহলে মামারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তখন আমি কি করব? তুমি আমাকে প্লিজ বিদেশে যাওয়ার জন্য বলো না। আমি যাব না। তোমাকে যেতেই হবে বাবা। তুমি এখানে থাকতে পারবে না। আমি তোমাকে বিদেশে পাঠাতে চাই, কারণ তুমি ওখানে শিক্ষিত হয়ে তোমার বাবার মতন মানুষের সেবা করবে। তুমি ওখানে যাও, ওখানে গিয়ে ঠিক মতন পড়াশোনা করো। আর আমার বান্ধবীর জামাই ওখানকার একজন বড় ব্যবসায়ী, ওনার সাথে ব্যবসা শুরু করো। আমিও তোমার কাছে কয়েকদিন পর চলে আসব। কিন্তু আম্মু, আমি চলে গেলে নীলার কি হবে? সে তো আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ওর কি হবে? তুমি কোনো চিন্তা করো না। তুমি যখন অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে যাবে তখন তোমার মামারা তোমাদের ভালোবাসায় আপত্তি করবে না। আমরা নিজেরাই দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। তুমি আগে নিজে প্রতিষ্ঠিত করো। তুমি যদি কিছু না করো তাহলে কিভাবে তুমি বিয়ে করবে? আর কিভাবে তুমি নীলাকে ভালোভাবে রাখবে? যদি তাকে ভালো রাখতে হয় তাহলে তোমাকে টাকা ইনকাম করতে হবে। আমিও মায়ের কথা মেনে নিলাম। আমার কাছে ব্যাপারটা তেমন একটা সন্দেহজনক মনে হলো না, কারণ আম্মু যেটা বলেছে সেটা সত্যি। আমাকে এখন টাকা ইনকাম করতে হবে। আমার নিজের একটা অবস্থান তৈরি করতে হবে, না হলে তারা আমাকে কোনোদিনই মেনে নেবে না। এই জন্য রাজি হয়ে গেলাম। 1 মাসের ভেতরেই আমার সবকিছুর ব্যবস্থা করা হলো। পরে আমি চলে গেলাম দুবাইতে। সেখানে আম্মুর এক বান্ধবী রিমান্ডের কাছে থাকতে শুরু করলাম। তার কাছে ভালোই লাগছিল, কারণ তিনি আমাকে অনেক আদর করতেন। এভাবে দেখতে দেখতে প্রায় 2 বছর সেখানে কাটিয়ে দিলাম। মাকে দেখতে অনেক বেশি ইচ্ছা করছিল, সাথে নীলাকেও দেখতে ইচ্ছা করছিল, কিন্তু কিছুতে যেতে পারছিলাম না। এখানে পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে পড়লাম। সাথে আঙ্কেলের সাথে মাঝে মাঝে তার অফিসে যেতাম। তাদের কোনো সন্তান ছিল না বলে আমাকে তাদের সন্তানের মতোই দেখতেন। অফিসে আমি যখন মাঝে মাঝে গিয়ে বসতাম তিনি অনেক বেশি খুশি হতেন। কিন্তু হঠাৎ করে একদিন বাসে গিয়ে দেখলাম আন্টি এবং আঙ্কেল দুজনেরই মন খারাপ করে বসে আছেন। আন্টি তো কান্না করছেন। আমি তখন তাদেরকে গিয়ে বললাম, আন্টি কি হয়েছে আমাকে বলুন, কান্না করছেন কেন? না বাবা, কিচ্ছু হয়নি।
আন্টি, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি আমার থেকে কিছু একটা লুকাতে চাইছেন। কি হয়েছে বলুন আমাকে। বাবা, তোমার কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই। তোমার আম্মু গতকাল রাতে মারা গেছেন। এই কথা শোনার পর আমি আন্টিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে আসলাম। এরপর চিৎকার করে কান্না করতে শুরু করলাম। আন্টি আমাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পৃথিবীতে আমার একমাত্র আপন যে ছিল সে মারা গেছে। আন্টি প্লিজ, আমি আমার আম্মুকে শেষবারের মতন দেখতে চাই। কিন্তু তারা তো আজকে দাফনের ব্যবস্থা করে ফেলবে। আজকে আমরা গিয়ে কোনো লাভ হবে না। তুমি বরং অপেক্ষা করো, আগামী বছর একসাথে যাব। আন্টি, দরকার হয় আমি ওইখানেই যাব, ওইখানেই থাকবো, আর ফিরে আসবো না। কিন্তু আমাকে যেতেই হবে, আমি থাকতে পারবো না। ওখানে দাফন করে দিলেও আমি আমার মায়ের কবর দেখতে চাই। আঙ্কেল না পেরে রাজি হয়ে গেলেন। ভাগ্যবশত সেদিন টিকিট পেয়ে গেলাম। রাত 12টার দিকে আমরা চলে আসলাম। এসে আমি কান্না করতে শুরু করলাম। তখন নীলা আসলো। এতদিন তার সাথে কোনো যোগাযোগ করিনি, তবে এতে আমাদের ভালোবাসায় কোনো প্রভাব পড়েনি। আমরা আগের মতন একে অপরকে ভালোবাসি। নীল আমাকে দেখতে পেয়ে কান্না করতে করতেই জড়িয়ে ধরলো আর বলল, নীল, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে আর কোনোদিনও থাকতে পারবো না। আমার মনে হয় না ফুপি এমনি মারা গেছে। ওই মানুষগুলোর দেওয়া মানসিক চাপ ফুপিকে মরতে বাধ্য করেছে। প্রতিটা মুহূর্তে মানসিক চাপের মধ্যে রাখতো তাকে। কিন্তু আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? তোমার আব্বু আম্মু কোনোদিনও রাজি হবে না। পরে আবার আমাকে ঝামেলায় পড়তে হবে। তাই তুমি এখানেই থাকো। আমি এখানে থাকতে পারবো না, তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি এখানে আমাকে একা রেখে গেলে আমি মরে যাব। আমি এই দিনগুলো কেমন করে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি, আর কেউ না। আমিও বুঝতে পারছি নীলা, আমিও চাই তোমাকে নিয়ে যেতে। কিন্তু তুমি তোমার পরিবার ছেড়ে কাউকে না জানিয়ে যেতে পারবে না, কারণ তুমি তাদের একমাত্র মেয়ে। আর তুমি কেন এরকম বলছো? দেখো নীল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যে করেই হোক আমাকে এখান থেকে নিয়ে যাও। এরা আমাকে মেরে ফেলবে। প্রতি মুহূর্তে আমি তাদের কাজের প্রতিবাদ করি, যেমন প্রতিবাদ করার কারণে ফুপি মারা গেছে। আমার মনে হয় আমার বাবা চাচাও তোমার মাকে মেরে ফেলেছে। তুমি এসব কি বলছো নীলা? তোমার মাথা ঠিক আছে? তুমি কাদের বিরুদ্ধে অভিযোগ করছো বুঝতে পারছো? আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে এটাই সত্য। কারণ ফুপি মারা যাওয়ার আগের দিন সকাল পর্যন্ত একদম সুস্থ ছিলেন, আমার সাথে গল্প করেছেন। রাতে হঠাৎ কি হলো? আর আমাদের কাউকে তেমন একটা লাশ দেখতে দেওয়া হয়নি। শুধুমাত্র একবার দেখতে পেয়েছি মুখখানা, এরপর তাকে দাফন করে দেওয়া হয়েছে। এত তাড়াহুড়ো কেন আমি বুঝতে পারলাম না। আমি নিশ্চিত তারা কোনো না কোনো একটা ঝামেলা করেছে, কিন্তু এখন তো তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। তার চেয়ে ভালো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পরে তুমি যখন কিছু একটা করবে তখন আবার ফিরে এসে প্রতিশোধ নিব। এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন নীলাকে নিয়ে চলে গেলাম রিমা আন্টির কাছে। ওনার কাছে গিয়ে বললাম, আন্টি, আমরা এখানে থাকতে চাই না। আমি নীলাকে নিয়ে এখান থেকে যেতে চাই, কারণ তারা নীলার ক্ষতি করার চেষ্টা করবে। আর আমার আম্মু এমনি এমনি মারা যায়নি, তারা আমার আম্মুকে প্রতি মুহূর্তে নির্যাতন করেছে। তাদেরকে আমি ছাড়বো না, আবার ফিরে আসবে এদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু বাবা, তুমি যে মেয়েটাকে নিয়ে এখানে চলে যেতে চাইছো, তার পরিবারের লোকজন কি যেতে দিবে? তারা তো তোমার সাথে খারাপ ব্যবহার করবে। তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তোমার আম্মুর জমিটা কোথায়। কথাটা বলতেই আমার মনে হলো সত্যি তো, আমার আম্মুর জমিটার কি হলো? যে জমির কারণে আমাকে বাড়ি ছাড়তে হলো, আমার মা এত কষ্ট সহ্য করলেন, সেই জমি কোথায়? আমি তখন বড় মামার কাছে চলে গেলাম, অর্থাৎ আরিফ চৌধুরীর কাছে। তার কাছে গিয়ে বললাম, বড় মামা, আমার আম্মুর জমিটা কোথায়? যে জমির কারণে আমার আম্মু এত কষ্ট সহ্য করলেন, আমাকে বাড়ি ছাড়তে হলো, সেই জমিটা কোথায়? বড় মামা তখন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তার দৃষ্টিতে কেমন যেন এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, কিন্তু আমি তাকে কিছুই বললাম না। তিনি তখন কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বললেন, সেটা তো আমরা বলতে পারবো না। তোমার আম্মু জমিটা বিক্রি করে দিয়েছে সে। আমরা অনেকবার বলেছি আমাদের কাছে বিক্রি করার জন্য, কিন্তু তোমার আম্মু আমাদের কাছে সেটা বিক্রি করেনি। আমরা নাকি এটা নিয়ে ঝামেলা করব। নাজমুল চৌধুরী নামে একজন ব্যবসায়ী আছে, ওনার কাছে সবকিছু বিক্রি করে দিয়েছে। কি বলছেন মামা? এটা আমার বিশ্বাস হয় না, কারণ আম্মু এটা কোনোদিনও বিক্রি করতে চাইতো না। আপনি মিথ্যা কথা বলছেন।
দেখো নীল, তুমি এতদিন পর এসেছো, তাই তোমার সাথে আমি কোনো ঝামেলা করতে চাই না। আর আজকের আমাদের এত কষ্টের একটা দিন, আমাদের একমাত্র বোন মারা গেছে, তাই তোমাকে আমি ভালো করে বলছি। যদি তোমার সন্দেহ হয়, আমি কালকে ওনাকে নিয়ে আসব, ওনার কাগজ দেখে নিশ্চয়ই বিশ্বাস করবে। আমি আর কোনো কথা বললাম না, সেখান থেকে চলে আসলাম। আঙ্কেল আন্টি এই কথাটা শোনার পর অনেক বেশি অবাক হলেন। তারা এই ব্যাপারে কিছুই জানেন না। আম্মু যা করতেন তাদেরকে জানিয়ে করতেন, কিন্তু তারা এ ব্যাপারে কিছুই জানেন না। আমি তখন নীলার কাছে চলে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নীলা, তোমার কি মনে হয় আম্মু কোনো সময় এই জমিটা বিক্রির ব্যাপারে কোনো কথা বলেছিলেন? ফুপি কেন জমিটা বিক্রি করবে? ফুপি তো বলেছিল তুমি দেশে ফিরে আসার পরে এখানে ব্যবসা করবে, সেজন্যই তো জমি বিক্রি করার তো কথাই আসে না। কিন্তু তোমার আব্বু যে বলল নাজমুল সাহেবের কাছে আম্মু জমিটা বিক্রি করে দিয়েছে। আব্বু মিথ্যা কথা বলছে। আমি জানি ফুপি জমিটা বিক্রি করেনি। যদি বিক্রি করতো তাহলে অবশ্যই আমরা সেটা জানতে পারতাম। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন চিন্তা করতে পারিনি এত কিছু। বয়স কম ছিল আমার, অনেক বেশি চিন্তা হচ্ছিল কালকে সকালে কি হবে। পরের দিন সকালেই নাজমুল সাহেব চলে আসলেন। আমি তখন তাকে দেখে চিনতে পারলাম না। মামা তখন তার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি তখন আমার দিকে তাকিয়ে বললেন, এইটা হচ্ছে জমির কাগজ। আমি এই জমিটা তোমার আম্মুর কাছ থেকে নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি। ক্যাশ টাকা দিয়েছি তাকে আমি। তুমি পড়তে জানলে পড়ে নাও। আর যদি তুমি জমি জমার বিষয় না জেনে থাকো তাহলে অন্য কাউকে দেখাও। আমি তখন কাগজটা আঙ্কেলের হাতে দিলাম। তিনি তখন কাগজটা পড়ে কিছুক্ষণ পর আমার দিকে তাকালেন, এরপর বললেন, এখানে তো স্পষ্ট লেখা আছে জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না। রেহানা আমাদেরকে কিছুই জানালো না। জমিটা বিক্রি করে দেওয়া টাকা দিয়ে সে কি করলো? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি ওনাকে সরাসরি টাকা দিয়ে চলে গিয়েছিলাম। উনি আমাকে রেজিস্ট্রি করে দিয়েছিলেন, সেই জন্য আমি এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করিনি। ওনার দুই ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা দুজন জানালেন তারা এই জমির ব্যাপারে কিছুই জানেন না। এটা ওনাদের বোনের জমি, সেই জন্য আমি ওনাদের বোনের কাছ থেকে এটা কিনে নিয়েছি। আর কিছু জানি না আমি। আমি তখন কান্না করে দিলাম। আমার বিশ্বাস হচ্ছে না তারা কাগজটা কোথা থেকে নিয়ে আসলো। আম্মু যদি বিক্রি না করেই থাকেন তাহলে কাগজটা কোথা থেকে আসলো? আর এখানে স্পষ্ট আম্মুর সাইন করা আছে। আমি তখন মামার দিকে তাকালাম। বড় মামা আমার দিকে এগিয়ে আসলেন এবং বললেন, বলেছিলাম না তোমার আম্মু এটা বিক্রি করে দিয়েছে? এখন বিশ্বাস করলে তো? তোমার আম্মু এই জায়গাটা বিক্রি করে দিয়েছে। আমরা কত করে বললাম এটা টাকা দিয়ে দেব, কিন্তু তার এত টাকার প্রয়োজন হলো যে অন্যের কাছে জমিটা বিক্রি করে দেয়। নীল, আমি তোমাকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি। তুমি আমাকে চেনো, আমি একদম ছোট ছিলাম, আম্মুকে হারিয়েছিলাম, সেই জন্য তাকে আমি আমার মায়ের মতো দেখতাম। কিন্তু সে আমাদের দুই ভাইকে ঝামেলার সুযোগ দিয়ে জমিটা বিক্রি করে দিল। ছোট মামার এরকম কথা শুনে আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। সেখান থেকে চলে আসলাম। ওরা সবাই আম্মুকে দোষারোপ করবে। আমি রুমে এসে কান্না করতে শুরু করলাম। তখন নীলা এবং আঙ্কেল আন্টি রুমের ভেতরে আসলো। তারা এসে বলতে শুরু করলো, আমরা নিশ্চিত এখানে কোনো একটা ঝামেলা আছে। যদি ঝামেলা না থাকতো তাহলে আমি অন্তত জানতে পারতাম। কারণ তোমার আম্মু কোনো কিছু করলে সেটা অবশ্যই আমাদের জানিয়ে করতেন। কিন্তু এত বড় একটা বিষয় কেন জানালেন না? নিশ্চয়ই জানানোর সময় পাননি, অথবা তারা বেইমানি করছে। আমারও তেমনটাই মনে হয়। কিন্তু আঙ্কেল, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আর আমাদের কাছে সময়ও নেই যে এইখানে থাকবো। তাদের হাতে কাগজপত্র আছে, দলিল আছে, সেখানে স্পষ্ট প্রমাণ আছে। আর কি প্রমাণ তাদের বিরুদ্ধে জোগাড় করব? কিন্তু নীল, আমি তো এখানে ছিলাম। আমি তো ফুপিকে কোনোদিন কোনো সময় এই জমির ব্যাপারে কথা বলতে দেখিনি, বা জমি বিক্রির টাকা অন্য কিছু কোনো কিছুতেই দেখিনি। তাহলে এই জমি বিক্রি হলো কি করে? আর এই কাগজটা তৈরি হলো কি করে? আমার মনে হচ্ছে এই কাগজের মধ্যেই ঝামেলা আছে। না নীলা, আমার সেটা মনে হয় না। আমি কাগজটা চেক করেছি। কাগজটা আমার যতদূর মনে হচ্ছে সঠিক হয়েছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। সেখান থেকে দূরে চলে গেলাম। আম্মুকে দেখতে খুব ইচ্ছা করছিল, সেজন্য তার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলাম। আম্মু, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এই সময়? দেখো আমি কতটা বিপদে পড়ে গিয়েছি। তুমি ছেড়ে আমি কতটা অসহায় তুমি দেখতে পাচ্ছ। এখন আমি কিভাবে তাদের সামনে প্রমাণ করব যে তুমি জমিটা বিক্রি করনি? আর যদি সত্যিই বিক্রি করে থাকো তাহলে কেন আমাকে জানালে না? তবে যদি তারা বেইমানি করে থাকে, তোমার যদি কোনো ক্ষতি তারা করে থাকে, তাহলে এটা নিশ্চিত থাকতে পারো তোমার ছেলে তাদেরকে শিক্ষা দেবে। আমি দাঁড়িয়ে কান্না করছিলাম, তখন হঠাৎ করে আমার পেছনে কারো উপস্থিতি টের পেলাম। আমি পেছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে।
ও আমাকে একা ছাড়তে চাইছে না। কেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। যদি আমি একা হয়ে গিয়ে নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু আমি সেটা করব না। আমাকে সত্যিটা জানতেই হবে, কারা এসবের পেছনে আছে সেটা আমাকে জানতেই হবে। নীলা তখন আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, নীল, আমি এখান থেকে চলে যেতে চাই। আমি আম্মুকে বিষয়টা নিয়ে বলেছি। আম্মু বলেছে এখান থেকে কাউকে কিছু না জানিয়ে চলে যেতে। তাদেরকে কিছু জানাবো না, যদি জানাই তাহলে তারা আমাদেরকে যেতে দিবে না। আমি অনেক আগে থেকেই আমার পাসপোর্ট বানিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যদি তুমি না আসো তাহলে আমি পালিয়ে যাব তোমার কাছে, কিন্তু তুমি ফিরে আসলে। এখন আমি আর এখানে থাকতে চাই না। যদি এখানে থাকি তাহলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে অন্য জায়গায়। কিন্তু তুমি কি মামিকে সত্যি বলেছো নাকি এমনি এমনি বলতেছো? যদি মামি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তুমি আমাকে বিশ্বাস করো না নীল? অনেক দিন থেকে আমাকে এই কথাটা আম্মু সব সময় বলতো। আম্মু আমাদের পাশে আছে, তুমি নিশ্চিত থাকতে পারো। আমি নীলাকে নিয়ে বাসায় ফিরে এসে আঙ্কেল আন্টিকে বিষয়টা জানালাম। তারা আপত্তি করলেন, কিন্তু পরে রাজি হয়ে গেলেন, কারণ তারা আমার ভালোর জন্য সব করতে পারেন। তারা আমাকে হাসি খুশি দেখতে চান। আমি প্ল্যান করলাম পরের সপ্তাহে আমরা চলে যাব, সেজন্য আমার প্ল্যান মতন কাজ করতে শুরু করলাম। নীলা কয়েকদিন আমার সাথে দেখা বন্ধ করে দিল। এতে করে মামারা বুঝতে পারলেন যে তার প্রতি আমার আগের যে অনুভূতি ছিল সেটা হয়তো শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন একে অপরের সাথে কথাও না বলার কারণে যেদিন আমরা চলে যাব এর আগের দিন আমি নীলা আর মামির সাথে দেখা করলাম। করে তাদেরকে বললাম, মামি, আমি নীলার কাছে শুনেছি আপনি আমাদের পাশে আছেন, কিন্তু আমার মনে হচ্ছে আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আপনি কি বলেন? আপনি আরেকবার ভেবে দেখুন, পরে যদি কোনো সমস্যা হয় আপনার জীবনের ক্ষতি হতে পারে এই ব্যাপারে। বাবা, তোমাদের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। আমার মেয়েটাকে আমি নরকের মধ্যে ফেলতে পারি না। তারা প্রতিদিন অন্যায় কাজ করছে, তাদের কত পাপের কাজের সাক্ষী আমি হয়েছি। আমার মেয়েটাকে সেটা সঙ্গী করতে চাই না, তাই তুমি এখান থেকে ওকে নিয়ে যাও। আমি ওকে পাঠিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি ফিরিয়ে এসেছো। তুমি ওকে নিয়ে যাও বাবা। আমি তখন নীলার দিকে তাকালাম। তাকে দেখে মনে হচ্ছিল অনেক বেশি খুশি। সে আমার সাথে যেতে পারবে, কিন্তু তার মাকে ছেড়ে যাবে সেই জন্য একটু কষ্ট হচ্ছিল তাই। কিন্তু যখন আমরা ফিরে আসলাম তখন আঙ্কেল আন্টি আমার কাছে এসে বললেন, নীল, বিকালে আমাদের সাথে চলো তুমি এবং নীলা। আমরা দুজনে বিয়ে দিয়ে দিতে চাই, কারণ তারা যদি ভুলেও আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের আটকে রাখতে পারবে না। আমরা এই কাগজটা দেখিয়ে চলে যেতে পারবো। তোমরা দুজনে যদি বিয়ে করে নাও তাহলে আর কোনো আপত্তি থাকবে না তাদের। নীলা আঙ্কেলের কথায় কোনো আপত্তি করলো না, সেজন্য আমিও কোনো আপত্তি করলাম না। বিকেলে কাজী অফিসে আমাদের বিয়েটা হয়ে গেল। রাতের বেলা সবকিছু প্রস্তুত করে রাখলাম। সকালবেলা আমরা বেরিয়ে গেলাম এবং নীলা পেছনের দরজা দিয়ে আমাদের গাড়িতে উঠে বসলো। কিন্তু যখন তার বাবা তার রুমে গেলেন, গিয়ে নীলাকে দেখতে পেলেন না, সেজন্য তিনি খুঁজতে শুরু করলেন। দুর্ভাগ্যবশত আজকে নীলার কলেজ বন্ধ ছিল, সেজন্য তিনি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়লেন। তখন তার বাড়ির দারোয়ান বলল সে আমাদের গাড়িতে উঠে গেছে। এটা শোনার পর তিনি বুঝতে পারলেন, তার ছোট ভাইকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এদিকে আমরাও তখন এয়ারপোর্টে আসছিলাম। আমরা এয়ারপোর্টে আসার পর অপেক্ষা করছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি তারা চলে আসবে। একটু পর হঠাৎ করে তাদের গাড়ি দেখলাম। আমার কিছুটা ভয় হলো, কিন্তু নীলাকে সেটা বুঝতে দিলাম না। মামা আমার সামনে আসলেন, এসেই আমার কলার চেপে ধরে বললেন, তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিস আমাদেরকে কিছু না জানিয়ে? তুই কি ভেবেছিস আমরা কিছুই জানতে পারবো না, তাই না? আজ তোকে শেষ করে দেব। হ্যাঁ ভাইয়া, ওকে ছাড়বো না। ওকে আজকে একটা উচিত শিক্ষা দিব। ওর মা আমাদের সাথে বেমানি করেছে, আবার ও আমাদের সাথে বেমানি করেছে। ওকে ছাড়বো না, আজকে ওকে খুন করব। আমি তখন তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নীলা এবং তার দিকে তাকিয়ে বললাম, দেখুন মিস্টার আরিফ সাহেব এবং শরীফ সাহেব, আপনারা যেটা করছেন সেটা বেআইনি কাজ করছেন। আমি আমার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে গেলে আপনাদের তো কোনো আপত্তি থাকার কথা নাই। তার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তাকে যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যেতে পারি এবং তাতে তার অনুমতি আছে। আপনারা এখানে কেন বাধা দিচ্ছেন? কি বললি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে বিয়ে করার কথা বলিস? হ্যাঁ বাবা, আমি নীলকে বিয়ে করেছি। আমরা তোমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। এখন তোমরা এটা মেনে নিতে না চাইলে কিছু করার নেই। আর আমি আমার ভালোবাসার বিসর্জন দিতে পারবো না, সেজন্য তাকে বিয়ে করেছি। এখানে ঝামেলা করো না, এখান থেকে চলে যাও প্লিজ, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। কি বলবি তুই? এত বড় সাহস! তুই তোর বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস। আজকে আমরা তোকে না নিয়ে যাব না, এই ছেলেটাকে খুন করব, এরপর তোকে নিয়ে যাব। ছোট মামা, মুখ সামলে কথা বলুন।
এভাবে আপনারা আমাদেরকে ফোর্স করতে পারেন না। আর আপনি বারবার মেরে ফেলার কথা বলছেন, জানেন আপনার কি শাস্তি হতে পারে? ছোট মামা এবং বড় মামা তখন নীলার দিকে এগিয়ে আসেন এবং তার সামনে দাঁড়িয়ে বললেন, নীলা, আমরা তোকে শেষবারের মতো বলছি, তুই আমাদের সাথে ফিরে চল। যদি আমাদের সাথে ফিরে যাস তাহলে এর থেকে 1000 গুণ ভালো ছেলে, কিন্তু এবার যদি ফিরে না আসিস তাহলে আজকের মতো চিরদিন তোকে বাইরে থাকতে হবে। কোনো দিন আমাদের বাবা মা বলে পরিচয় দিতে পারবি না, আমরাও তোকে সন্তান বলে পরিচয় দেব না। এই ব্যাপারে যদি এটাই তোমাদের শেষ কথা হয় তাহলে আমার সিদ্ধান্ত শোনো। আমি যখন ঠিক করে ফেলেছি আমি চলে যাব, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। তাই আমি এখান থেকে চলেই যাব। বড় মামা রাগ করে সেখান থেকে চলে গেলেন। পেছন পেছন ছোট মামা রাগ করে চলে গেলেন। নীলা এতক্ষণ কান্না করছিল, আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। নীলা, কান্না করো না, আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা, কিন্তু কি করার বলো, আমাদের তো এখান থেকে যেতে হবে। তুমি প্লিজ আর কান্না করো না, তোমার কান্না আমার একদম সহ্য হয় না। এরপর আমরা চলে আসলাম দুবাইতে। দুবাইতে এখানে আসার পর আঙ্কেলের সাথে ব্যবসার দেখাশোনা করতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করে গত বছর আঙ্কেল হার্ট অ্যাটাক করেন। কিন্তু এতদিনে আমাকে ব্যবসার ভালো দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। আঙ্কেল বর্তমানে বাসায় থাকেন, তাকে ডাক্তার রেস্ট নিতে বলেছেন। সেজন্য আমি সব দায়িত্ব পালন করছি 1 বছর থেকে। এই 1 বছর আমি চেষ্টা করছি কোম্পানির জন্য সর্বোচ্চ করার। সেই জন্যই আমি কোম্পানির সাথে গত 7 বছরের ইতিহাসে যা হয়নি তা আমি করে দেখিয়েছি। বর্তমানে আমাকে নিয়ে চারিদিকে সমালোচনা হচ্ছে, কারণ আমি ব্যবসা শুরু করার পর থেকে একের পর এক কোম্পানি টার্গেট করছিলাম, যার কারণে ব্যবসার অনেক ভালো হচ্ছিল। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সবকিছুর পর আঙ্কেলের দোয়া আমার উপরে ছিল। আমি এই কারণে এতটা উন্নতি করেছি। চারিদিকে এখন আমার নামডাক ছড়িয়ে পড়েছে। আঙ্কেলের যেমন নামডাক ছিল, আমারও তেমন নামডাক হয়ে গিয়েছে। হঠাৎ করে গত মাসে জানতে পারলাম জমি নিয়ে 2 মামার মধ্যে মারামারি চলছে। তখন আমার হঠাৎ করে সন্দেহ হলো, তারা কেন এই জমি নিয়ে মারামারি করছে? এই জমি যখন আম্মু বিক্রি করে দিয়েছে, তাহলে তো এটা নিয়ে কেন মারামারি করবে? তার মানে কি এখানে অন্য কিছু আছে? সেজন্য আমি খোঁজ নিতে শুরু করলাম। এরপর আঙ্কেল আন্টির কাছ থেকে অনুমতি নিয়ে দেশে চলে আসলাম। দেশে আসার পর তাদের সামনাসামনি হতে চাইছিলাম না। আমি যদি তাদের সামনাসামনি হই তাহলে সত্য কথাটা কোনোদিনও প্রকাশ করবে না তারা। আমাকে দেখলে তারা নাটক শুরু করবে। সেজন্য আমি পুরো 1 মাস ধরে এই এলাকায় ঘুরে বেড়াচ্ছি ভিক্ষুকের বেশে। তাদের সামনে আমার পরিচয় প্রকাশ করছি না, শুধুমাত্র সত্যটা যেন প্রকাশ করে, না হলে তারা আমাকে দেখা মাত্রই নতুন নাটক একটা শুরু করে দিবে। আমি এতদিনে শিওর হয়ে গিয়েছি আমার আম্মু কোনোদিনও জমিটা বিক্রি করেনি, কিন্তু এই কাগজটা কোথা থেকে আসলো সেটাই তো এখন আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমি কি করে তাকে খুঁজে পাবো? আমি তখন তার অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে যাওয়ার পর একটা লোককে জিজ্ঞাসা করলাম নাজমুল চৌধুরী কোথায় আছেন। তখন সেই লোকটা আমাকে নিয়ে গেল নাজমুল চৌধুরীর কেবিনে। তিনি তখন আমার দিকে ফিরে তাকালেন। আমি তখন তাকে দেখে চিনতে পারলাম না, কারণ এই লোকটা হতেই পারে না। আমি স্পষ্ট সেদিন দেখেছিলাম নাজমুল চৌধুরীর মাথায় একটা কালো দাগ আছে, মনে হচ্ছিল কোনো আঘাতের কারণেই দাগ হয়ে আছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, নাজমুল চৌধুরী কি এই কোম্পানির মালিক? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি কে? আর এই প্রশ্ন করছেন আমাকে নিয়ে সন্দেহ হওয়ার কারণ কি? ক্ষমা করে দিবেন, আসলে আমি কিছু সত্যি কথা জানতে চাইছিলাম। প্লিজ, আপনাকে একটা সত্যি ঘটনা খুলে বলতেছি। যদি আপনি এসব ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আমি যদি জানি তবে চেষ্টা করব আপনাকে সত্য কথা বলার। আমি তখন তাকে সবকিছু খুলে বললাম। তিনি সবকিছু শুনে মনে হয় আকাশ থেকে পড়লেন। এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তখন তিনি আমাকে বললেন, আমি আপনাদের কোম্পানি চিনি, কিন্তু আপনাদের চিনি না। আজ প্রথম আপনাকে দেখতে পেলাম। তবে আপনি যে ব্যাপারটাই কথা বলছেন সে ব্যাপারটা আমার কোনো ধারণা নেই। এসব কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কাছে যে লোক গিয়েছিল তিনি তো আপনি নয়। আপনাকে পরিচয় করে দেওয়া হয়েছিল নাজমুল চৌধুরী বলে, কিন্তু তার সাথে আপনার চেহারার কোনো মিল খুঁজে পাচ্ছি না। তারা কেন এই কাজটা করেছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনি এই ব্যাপারটা নিশ্চিন্তে থাকতে পারেন যে এইসব ব্যাপারে আমার কোনো হাত নেই। আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আর আমার মনে হচ্ছে আপনার মামারাই কোনো লোককে ভাড়া করে নিয়ে এসেছিল। আর সেই ছেলেটাকে খুঁজে বের করুন। আর কাগজটাতে আমার সাইন ছিল, মানে আমি আমার সাইন চিনি। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। আপনার সাইনটা একটু দেখি, এতে করে বোঝা যাবে আপনি সেখানে স্বাক্ষর করেছেন কিনা। তখন তিনি তার সাইন দেখালেন, কিন্তু এটা দেখে বুঝতে পারলাম এটা সম্পূর্ণ একটা মিথ্যা নাটক আমাকে ভুল বোঝানোর জন্য, কারণ এই সাইনের সাথে ওই সাইনের কোনো মিল নেই। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই ব্যাপারে নাজমুল চৌধুরী কোনোভাবেই জড়িত নয়। সেখানে আমার মামারা কোনো একটা প্ল্যান করেছে, কিন্তু আমি সেই প্ল্যানটা আমাকে জানতে হবে। কেন তারা আমার সাথে এরকম করলো?
আমার আম্মুর কোনো অসুস্থতা ছিল না, হঠাৎ করে মারা যাওয়াটা স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক এটা আমি কিছুদিন মেনে নিতে পারছিলাম না। আমি ছোট একটা বাসায় থাকছিলাম, তাদের সামনে এখন আমি আমার পরিচয় প্রকাশ করতে চাই না। আমি প্রতিদিনই ওই এলাকায় যাতায়াত করি শুধুমাত্র ওই জমির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। তারাও দুজন আমাকে সামনাসামনি দেখেছে, কিন্তু আমাকে চিনতে পারেনি, কারণ আমি ছদ্মবেশ ধরে আছি। তাদের সামনে আমার পরিচয় প্রকাশ করলে তারা সতর্ক হয়ে যাবে, সেজন্য পরিচয় গোপন করে তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। কিন্তু আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এখানে আমাকে যে করে হোক একটা সুন্দর প্ল্যান সাজাতে হবে, যার মাধ্যমে তারা আমার জালে ফেসে যাবে, তাদেরকে আমার প্ল্যানে ফাঁসাতে হবে। সেজন্য আমি খুঁজতে শুরু করলাম কিভাবে কি করা যায়। হঠাৎ করে একদিন আমি সেই লোকটাকে দেখতে পেলাম, বড় মামার অফিসের পাশে দাঁড়িয়ে আছে। আমি তখন লোকটার পিছু নিতে শুরু করলাম। সন্ধ্যাবেলায় লোকটা যখন অফিস ছেড়ে যাচ্ছিল, তখন আমি তার পেছন পেছন গেলাম। কিছু দূর যাওয়ার পরে লোকটার গলা চেপে ধরলাম, এরপর তাকে টানতে টানতে নির্জন একটা জায়গায় নিয়ে আসলাম। সেখানে এনে তাকে আমার পরিচয় প্রকাশ করতেই সে ভয় পেয়ে গেল। আমি তখন তাকে বললাম, কেন এই মিথ্যা কথা আমাকে বলেছিলি? তোর কারণে এত সমস্যা সৃষ্টি হয়েছে, তোকে আমি ছাড়বো না, তোকে শেষ করে দেব। আমি টাকার লোভে পড়ে এই কাজ করেছি। আমি এই কাজ কোনোদিন করতে চাইনি। স্যার আমাকে বাধ্য করেছেন এই কাজ করার জন্য। আমি ওনার অফিসের একজন কর্মচারী। আমাকে নাজমুল চৌধুরী সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র আপনি নাজমুল চৌধুরীকে চেনেন না বলে। কিন্তু আমি সেটা জিজ্ঞাসা করিনি। আমি জানি তোরা নাটক সাজিয়েছিস, কিন্তু আমার আম্মুকে কেন মারা হলো আর তারা কেন এই জায়গায়, কি করতে চাইছে সেটা আমাকে ক্লিয়ার করে বল। আমি জানি না আপনার আম্মু মারা গেছেন নাকি তাকে খুন করা হয়েছে, তবে আমি যতদূর জানি স্যার এই বিষয়ে একটা প্ল্যান করেছিলেন। আপনার আম্মুকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সরিয়ে দেবেন, কিন্তু কিভাবে সরিয়ে দিবেন সেটা তো জানি না। তবে আমি এরকম একটা কথা শুনেছি। কার সাথে কথা বলেছিল? কিছু শুনে থাকলে আমাকে সেটা বল। আমার ভয় হচ্ছে ভাই, যদি আমাকে স্যার মেরে ফেলেন তবে আমাকে সত্য কথাটা বলতে আমার খুব বেশি ইচ্ছে করছে, কারণ ওই দিন থেকে আমি একটা আতঙ্কের মধ্যে আছি। স্যার প্রতি মুহূর্তে আমাকে বিভিন্নভাবে হুমকি দেন। তুমি নিশ্চিত থাকতে পারো তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে সেভ করব। আর তুমি আমার বিরুদ্ধে কোনো কিছু না করলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি? আমি যদি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেই তাহলে তো তোমার শাস্তি হবে, তাই তুমি নিশ্চিন্তে আমার কাছে বলতে পারো, আমি তোমার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নিব না। ভাই আমি যতটুকু জানি আপনার বড় মামা প্ল্যান সাজিয়েছিলেন আপনার আম্মুকে মেরে ফেলা, তবে সেটা তিনি নিজে মারবেন না, অন্য কাউকে দিয়ে মারবেন। তার মধ্যে সকল সম্পত্তি নিজের নামে করে নেবেন, এবং সেই মানুষটাকে ঠিক করেছিলেন আপনার মামার বাসার কাজের মহিলা নাজমাকে। কিন্তু আমার মনে হয় না ওই কাজটা শেষ সফল করতে পেরেছে। কেন সফল হয়নি? এরকম মনে হওয়ার কারণ কি? আমার আম্মু তো মারা গেছে, তার মানে কি বড় মামা আমার আম্মুকে মেরে ফেলেছে? না ভাই, এটা কিভাবে সম্ভব? যদি এরকম হতো তাহলে তো উনি নিজের নামে সব সম্পত্তি করে নিতেন, কিন্তু সেটা তো হয়নি। উনি যেই কারণে এই কাজটা করাতে চেয়েছিলেন সেই কাজটা তো হয়নি, এর মানে উনি এসবের সাথে জড়িত নয়। আমি তখন বিরাট একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। এই লোকটার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বিরাট একটা সমস্যা। যদি বড় মামা আম্মুকে মারার প্ল্যান করে থাকে তাহলে মারার পর কেন সম্পত্তি তার নামে হলো না? তার মানে কি এসবের পেছনে কি ছোট মামা জড়িত? কিন্তু ছোট মামা এসবের পেছনে জড়িত থাকবেন, তিনিও যদি খুন করে থাকেন তাহলে এসব সম্পত্তি তার নামে হয়ে যাওয়ার কথা, দলিলপত্র কাগজপত্র সবকিছু ছোট মামার নামে হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। তার মানে তাদের দুজনের মধ্যে কেউ সফল হতে পারেনি। তাহলে কাজটা করলো কে? আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। সেই জন্য আমি মামার বাসায় যে মহিলা কাজ করতে যায় তার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলাম। কিন্তু তাকে গিয়ে যদি সরাসরি বলি তাহলে সে মামাকে সবকিছু বলে দিবে। সেজন্য আমি এই লোকটাকে বললাম, যদি মামাকে এই ব্যাপারে কোনো কিছু বলো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি খুব তাড়াতাড়ি মামাকে শাস্তি দিব, তাই তুমি একটু বাড়াবাড়ি করার চেষ্টা করো, তাহলে তোমার নিজের জীবনকে ফাঁসাবে। তোমাকে এবারের মতন ক্ষমা করে দিয়েছি বলে ভেবো না তোমাকে বারবার ক্ষমা করব। আমি তোমাকে সুযোগ দিয়েছি, নিজের জীবন সুন্দর করে নাও, ভালো হয়ে যাও, আরেকবার কিন্তু সুযোগ দিব না। ভাই আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি লোভে পড়ে গিয়েছিলাম আর উনি আমার বস ছিলেন, সেই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, না হলে আমি এই কাজটা কোনোদিনও করতাম না। এবার থেকে কথা দিচ্ছি আর জীবনে কোনো অন্যায় কাজে আমি সাহায্য করব না। এরপর আমি লোকটাকে ছেড়ে দিলাম। লোকটাকে ছেড়ে দিয়ে আন্টির কাছে কল করলাম। রিমা আন্টি অনেকদিন পর আমার কল পেয়ে অনেক বেশি অভিমান করলেন, আমার সাথে কথা বলতে চাইছিলেন না। আমি তখন তাদেরকে বললাম, আন্টি
মান অভিমানের পালা পরে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। আপনার এখানে চলে আসার ব্যবস্থা করে রাখুন, আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেশে নিয়ে যাওয়ার কথা বলবো। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। সেদিন যে আমাদের জমির ব্যাপারে নাজবুল সাহেবের সাথে পরিচয় করে দেওয়া হয়েছিল, সেটা ছিল নকল নাজবুল চৌধুরী। আসল নাজবুল চৌধুরী এই ব্যাপারে কিছুই জানে না। আমি তার অফিসে গিয়ে খোঁজ করেছি, আর সবচেয়ে বড় কথা হলো তারা জমি নিয়ে পরের দিনই মারামারি করেছে। দুজন আলাদা বাসা করেছে, এক বাসায় থাকতে চাইছে না। নাজমুল চৌধুরী নামে যে লোকটাকে সাজিয়ে আনা হয়েছিল, সে বড় মামার অফিসের একজন কর্মচারী। তার কাছ থেকে আমি সব বিষয়ে জানতে পেরেছি, কিন্তু তার কথা মতো বড় মামা আম্মুকে মেরে ফেলার প্ল্যান করেছিল যাতে সব সম্পত্তি একা নিয়ে নিতে পারে। কিন্তু সেটাও সম্ভব হয়নি, কারণ ওই জমি কারোর নামেই আসেনি। দুই ভাইয়ের মধ্যে সীমাবদ্ধতা রয়ে গেছে। এই জমির মালিক বর্তমানে ওই নকল নাজমুল অথবা আমি। তাই আমাকে এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। কিন্তু বাবা, আমরা তো এখানে অনেক চিন্তায় আছি তোমাকে নিয়ে। তুমি খোঁজ করার চেষ্টা করো, তবে সেটা খুব সাবধানে। মেয়েটা এখানে প্রতিদিন কান্না করে, তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। আমরা সময় মতো চলে আসব, তুমি শুধু আমাদেরকে সব কিছু জানিয়ে দিবে, আর যা হয় সব কিছু আমাদেরকে জানাতে থাকবে। আচ্ছা ঠিক আছে। আর আঙ্কেলের অবস্থা কি? তিনি কি এখন হাঁটতে পারেন নাকি আগের মতনই অবস্থা? না, তোমার আঙ্কেল ঠিক আছে, এখন আস্তে আস্তে হাঁটতেও পারেন। তিনি বলছেন অফিসেও চলে যাবেন কয়েকদিন পর, কিন্তু আমি যেতে দিচ্ছি না এখন। তুমি আসলে আর কোনো চিন্তা থাকবে না। আমি তখন ফোন রেখে দিলাম আর মামাদের বাসায় কাজের মহিলা নাজমার সাথে যেতে শুরু করলাম। কিন্তু তার বাসা আমি চিনি না, সেজন্য খুঁজতে শুরু করলাম। মামার বাসার আগের যে দারোয়ান ছিল সে এখনো আছে। আমি তার সাথে যোগাযোগ করলাম। তিনি ছোটবেলা থেকেই আমাকে অনেক বেশি স্নেহ করতেন, সেই জন্য আমি তার কাছে গিয়ে পরিচয় প্রকাশ করতেই তিনি আমার কাছে সবকিছু খুলে বলে দিলেন। আমি তখন তাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম সে কাজের মহিলার বাসায়। তার বাসায় এসে কড়া নাড়তেই একজন মহিলার দরজা খুলে দিলেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আরিফ চৌধুরীর বাসায় কাজ করেন? জি সাহেব, আমি ওখানে কাজ করি, কিন্তু হঠাৎ করে আপনি এখানে আসলেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি কে? আমি পুলিশের লোক। আমি যেটা জিজ্ঞাসা করব সেটা সত্যি করে বলবে। আমি তোমার ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি, আর সেই অভিযোগ সত্যি কিনা সেটা যাচাই করার জন্য এখানে এসেছি। যদি একটু মিথ্যা কথা বলার চেষ্টা করো তাহলে তোমাকে কিন্তু ফাঁসির দড়িতে চলতে হবে। মহিলাটা কথা বলতেই ভয় পেয়ে গেল, তার হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। আমি দেখছিলাম সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। তার বাসায় তেমন কেউই নেই, একটা বাচ্চা মেয়ে তার পাশে শুয়ে আছে। আমি তাকে বললাম, স্পষ্ট প্রমাণ আছে, আমি জানি তুমি আরিফ চৌধুরীর সাথে মিলে একটা খুন করার প্ল্যান করেছিলে আরিফ চৌধুরীর বোনকে, তাই না? এখন আমাকে সত্যি কথা বলো, এই ব্যাপারে কিভাবে কি হলো? সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি এই কাজ কোনোদিন করতে চাইনি, আর আমি এই কাজটা করিও নি। আমাকে কাজটা করার জন্য বলেছিলেন চৌধুরী সাহেব। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু তিনি আমাকে হুমকি দিয়েছেন আমার মেয়েকে মেরে ফেলবেন, সেই জন্য আমি বাধ্য হয়েছি। পরে উনি আমাকে টাকার লোভ দেখিয়েছিলেন, সেই জন্য আমি এই কাজটা করতে তৈরি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কাজটা করতে পারিনি। আমার আগে কেউ ওনার বোনকে মেরে ফেলেছিল। কথাটা শুনতেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। মহিলাটার আড়ালে চোখের জল মুছে নিলাম। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম আমার মাকে খুন করা হয়েছিল, কিন্তু কে খুন করেছে এটা এখনো জানতে পারলাম না। সেজন্য তাকে জিজ্ঞাসা করলাম, আমি ওই দিনের পুরো ঘটনা জানতে চাই, কি হয়েছিল সেই দিন, সবকিছু আমাকে খুলে বলো, না হলে কিন্তু বিপদে পড়বে। আমি স্পষ্ট জানি তুমি খুন করেছো, তাই যেটা বলবে সত্যি বলবে। তুমি একটু মিথ্যা কথা বলার চেষ্টা করলে কিন্তু সব শেষ করে দেব। সাহেব, আমার কথা একটু বিশ্বাস করেন, আমি খুনটা করিনি। আমাকে শুধু চৌধুরী সাহেব বলেছিলেন ওনার বোনকে খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়ার কথা, কিন্তু আমি সেটা যখন করি তার ঘরে যাচ্ছিলাম খাবার দেওয়ার জন্য, তখন দেখতে পেলাম ওনার রুমে কেউ কথা বলতেছে। আমি তখন তার ওখানে প্রবেশ করলাম না, বাইরে দাঁড়িয়ে থাকলাম, কারণ উনি সঙ্গে সঙ্গে যদি মারা যান তাহলে ওই লোকটা আমাকে সন্দেহ করতে পারে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার রুম থেকে চিৎকারের আওয়াজ পেলাম, সেজন্য আমি এগিয়ে যেতে চাইলেই আমার হাত থেকে খাবারের বাটিটা পড়ে গেল। এটার কারণে শব্দ হয়েছিল। তখন দেখতে পেলাম সেই রুম থেকে কেউ একজন কালো চাদর গায়েতে বেরিয়ে পড়েছে। তখন আমি তার রুমে গেলাম, গিয়ে দেখতে পেলাম উনি মারা গেছেন, এবং এই কারণে আমি তোদের সাহেবকে বিষয়টা জানিয়েছিলাম। কিন্তু তখন আমাকে বললেন, ভালোই হয়েছে, যেহেতু তুমি খুন করতে পারোনি তাই তুমি ফাঁসবে না। অন্য কেউ খুন করে দিয়ে আমাদের কাজটা সহজ করে দিয়েছে। কি বলছো? তুমি ঘরে প্রবেশ করার আগে খুন করে দিয়েছিল? তাহলে কে খুন করেছিল এই ব্যাপারে কোনো ধারণা আছে? সাহেব, আমি এই ব্যাপারে কিছু জানি না। যদি আমি তাকে দেখতে পেতাম তখন হয়তো তাকে চিনতে পারতাম, কিন্তু আমি লোকটাকে দেখতে পাইনি। তার পুরো মুখে এবং গায়ে কালো একটা চাদর ছিল, তবে এটা আমি শিওর ছিলাম
যে ওই লোকটা কোনো পুরুষ মানুষ ছিল, কারণ তার কথা বলার কিছু শব্দ আমি শুনতে পেয়েছিলাম। আমি তখন তার সাথে আর কথা বাড়ালাম না, কারণ সে পালিয়ে যেতে পারে, তাকেও শাস্তি পেতে হবে। আমি তখন তাকে বললাম, দেখো, তুমি যেটা করেছো সেটা অনেক বড় একটা অন্যায় কাজ করেছো, মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছো। তবে আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি বাধ্য হয়ে কাজটা করেছো, কিন্তু বাধ্য হয়েও অন্যায় কাজ করলেও অন্যায় কাজে শাস্তি পেতেই হবে, তাই তোমাকেও শাস্তি পেতে হবে। কথাটা বলতেই মহিলাটা কান্না করতে শুরু করলো। কান্না করতে করতেই আমার পায়ে পড়ে গেল, এরপর বলতে শুরু করলো, সাহেব, আমার মেয়েটার দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিন। আমি এই কাজটা করতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে। আমি এই কাজটা করতে রাজি হয়ে গিয়েছিলাম শুধুমাত্র আমার মেয়ের জন্য। এমনিতে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, সাথে আমাকে অনেক টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, সেজন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমার মেয়েটার এই ছোট বয়সে ভয়ঙ্কর একটা রোগ দেখা দিয়েছে, অপারেশন করানোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমি সেই টাকা কিছুতেই জোগাড় করতে পারছিলাম না, তার বাবাও মারা গেছে, সেই জন্য এরকম একটা সুযোগ পেয়ে আমি রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু চৌধুরী সাহেব আমাকে টাকা দিচ্ছেন না, এখন আমাকে উল্টো হুমকি দিচ্ছেন। আমার মেয়েটা মরে যাবে, আমার কিছু হয়ে গেলে আমি আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি তখন বাচ্চা মেয়েটার দিকে তাকালাম। সত্যি মেয়েটা অনেক কষ্টে আছে, সেজন্য আমি মহিলাটার দিকে তাকিয়ে বললাম, দেখেন, আপনি যেই কাজ করেছেন সেটা অনেক বড় অন্যায় কাজ করেছেন, কিন্তু আপনার মেয়ের দিকে তাকিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এরকম কাজ আর কোনোদিনও করবেন না। আপনার মেয়ের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হয় তত টাকা আমি আপনাকে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আর কালকেই আপনি আপনার মেয়েটাকে হসপিটালে ভর্তি করাবেন, ভর্তি করে আমার এই নাম্বারে কল করলে আপনাকে আমি টাকা পাঠিয়ে দিব। আরেকটা কথা, আপনি কোনোদিন আরিফ চৌধুরীর বাড়িতে কাজ করবেন না, ওখানে কাজে গেলে আপনার জীবনের ঝুঁকি হতে পারে। তাই এই কাজটা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় কাজের জন্য যোগাযোগ করুন এবং সেখানে কাজ করতে শুরু করুন। সাহেব, আমি এত বড় একটা অন্যায় করলাম, কিন্তু আপনি আমার মেয়ের জন্য এত টাকা দিচ্ছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো সত্যি, নাকি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন? দেখেন, আপনি বয়সে আমার থেকে অনেক বড়, আপনি ভেবেছেন আমি পুলিশের লোক। আমি আসলে পুলিশের লোক নই, আমি সত্যিটা জানার জন্য এখানে এসেছিলাম। আপনি যাকে মারার জন্য গিয়েছিলেন সেই মহিলা ছেলে আমি। সাহেব, আমি আপনার এত বড় একটা ক্ষতি করলাম আর আপনি আমাকে সহযোগিতা করছেন? আপনার তো আমাকে মেরে ফেলার কথা। দেখেন, আমি যদি আপনাকে মেরে ফেলতাম তাহলে সবকিছু সমাধান হয়ে যেত না। আপনি আসল অপরাধী না, আসল অপরাধী অন্যজন। আপনাকে শুধু বাধ্য করা হয়েছে এই কাজ করার জন্য। আপনি আসল অপরাধী না, আপনি শুধু বাচ্চার কাছে। আমি শুধু আসল অপরাধের কাছে পৌঁছাতে চেয়েছিলাম। তবে আপনাকে একটা কাজ করতে হবে, আমি আপনাকে সময় মতন ডাকবো, তখন কিন্তু সবার সামনে গিয়ে সাক্ষী দিতে হবে। আমি তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। পুলিশ যখন তাদেরকে ধরে আদালতে নিয়ে যাবে তখন প্রমাণের জন্য হলে আমি আপনাকে ডাকবো, তখন কিন্তু আপনাকে সহযোগিতা করতেই হবে। আপনি আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা দিচ্ছেন, আমার মেয়ে সুস্থ হয়ে গেলে আমি জীবনটাও দিয়ে দিতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সময় মতো আমাকে ডাকবেন, আমি সব সত্যি কথা গিয়ে সবার সামনে বলে দেবো। আমি তখন সেখান থেকে চলে আসলাম। এখন সেই কালো চাদর পরা লোকটাকে খুঁজতে হবে। আমার মনে হচ্ছে সেটা ছোট মামা ছিল, কিন্তু সেটা কিভাবে বুঝবো? এর পরের দিন আমি আবার সেই জায়গায় চলে গেলাম। এই জমির কারণেই আমার মায়ের খুন হয়েছে। আমি তখন বসে আছি। এটা অনেক দামি একটা জায়গা, চারিদিকে বড় বড় অফিস, তার মধ্যে এই জায়গাটা খুব সুন্দর এবং নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত উপযোগী একটা জায়গা। তখন শরীফ চৌধুরী এখানে আসলেন, অর্থাৎ আমার ছোট মামা। এসে একটা উকিলকে নিয়ে কিছু একটা দেখাচ্ছিলেন। উকিল চলে যেতেই আমার দিকে তিনি এগিয়ে আসলেন। আমি তখন তার কাছে ভিক্ষা চাইলাম। আমি ভিক্ষুকের বেশে এখানে বসেছিলাম। তিনি তখন অজান্তেই বলে উঠলেন, আরে আমি জমির জন্য টাকা খরচ করতে আমি ফকির হয়ে গেছি, কয়েকদিন পর আমাকেও তোমার মতো ভিক্ষা করতে হবে, আর তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছো? আমি তখন তার কাছ থেকে সত্যটা জানার জন্য বললাম, কেন সাহেব, আপনি এই জমির জন্য এত টাকা কেন খরচ করছেন? এখানে তো আপনার ব্যবসা এতদিনে তৈরি হয়ে যাইতো, অনেক টাকার মালিক হয়ে যাওয়ার কথা এতদিনে, কিন্তু আপনি ব্যবসা না করে কি করতেছেন এই জমিটা ফেলে রেখা? আসলে এই জমির মালিক আমি, কিন্তু আমার বড় ভাই এটা কিছুতেই আমাকে দিতে চায় না। এটা নিয়ে মারামারি করেছে। এটা আসলে আমার বোনের ছিল, কিন্তু সেইখান থেকে আমি নিয়ে এসেছি। এখন আমার বড় ভাই কিছুতেই এটা আমাকে দিতে চাইছে না। ওরে বাবা, আপনি এটা কি বলতেছেন? আপনার জমিটা কিভাবে হলো? এটা আপনার বোনের যদি হয় তাহলে আপনার বোনের মৃত্যুর পর তো আপনার বোনের সন্তান অথবা আপনার দুই ভাইয়ের হওয়ার কথা ছিল, কিন্তু আপনার জমি হয় কিভাবে এটা? আরে আমি আমার বোনকে অনেক কষ্ট করে সাইড করেছি,
তাকে সরাতে আমার অনেক কষ্ট হয়েছে। আর এই জমিটা যেহেতু আমার বোনের দেশে কোনো সন্তান নেই, একটা সন্তান ছিল, সে তাকে ছেড়ে বিদেশে চলে গেছে। তো এখন আমাদের 2 ভাইয়ের হওয়ার কথা, কিন্তু তুমি একটা কথা বলো, আমি এত কষ্ট করে তাকে সরিয়ে দিলাম, আমি কি জমির মালিক হতে পারি না? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতাছি না। তার মানে আপনি কি আপনার বোনকে সুযোগ করে উপরে পাঠাইয়া দিয়েছেন? তোমাকে যখন সবকিছু শেয়ার করেছি তখন শোনো, আমি আমার বোনকে মেরেছিলাম শুধুমাত্র এই জমিটা পাওয়ার জন্য, কারণ আমার বোনের সন্তান দেশে চলে গেছে। এখন এই জমির মালিক আমার বোনের মৃত্যুর পর আমাদের 2 ভাইয়ের হওয়ার কথা, আর যদি তার সন্তান ফিরে আসে তাহলে তার সন্তানের হওয়ার কথা। কিন্তু আমি প্ল্যান করেছিলাম আমি আমার বোনকে খুন করে তার হাতে টিপসই নিয়ে দলিলে, কিন্তু যখনই নিতে যাব তখনই হঠাৎ করে বাইরের কেউ চলে আসে, সেই জন্য পালিয়ে গিয়েছিলাম। এই কাজটা করতে পারিনি। এখন বলো, এত কষ্ট করলাম আমি, আর এই জমির মালিক আমরা 2 জন ভাগাভাগি করে নিব, এইটা কিভাবে হতে পারে? এইটা কিন্তু আপনি একদম ঠিক কথা কইছেন। এইটা আপনার একার অধিকার। আপনি এত কষ্ট করলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করলেন, কিন্তু সেই জমি আপনি ভোগ করতে পারবেন না, এটা হতেই পারে না। আপনার উচিত এখন আপনার ভাইকেও পথ থেকে সরিয়ে দেওয়া। এখন এই জমির মালিক শুধুমাত্র আপনি। আপনি যখন খুন করেছেন তখন এই জমির মালিক আপনিই হয়ে যাবেন। তুমি একমাত্র আমার দুঃখটা বুঝতে পারলে, কিন্তু এখন আমি কি করব? আমার মনে হয় আপনি আপনার ভাইকে এখানে ডেকে নিয়ে 2 জনের মধ্যে এটা নির্বাচন করুন। যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তাকে শেষ করে ফেলেন, কেননা আপনার যতই পুলিশের কাছে দৌড়াদৌড়ি করবেন ততই তারা এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করবে। আর উকিলের কথা আর কি বলবো, তারা একটাকে টাকার খনির মতন ব্যবহার করবে। একদিকে যেমন আপনাকে উস্কে দেবে, অন্যদিকে আপনার ভাইকে উৎসাহিত করবে এই কেসটা চালিয়ে যাওয়ার জন্য। মাঝখান থেকে তাদের শুধু টাকা আর টাকা। তাই আপনাদের উচিত আপনাদের নিজেদের মধ্যে সমাধান করে নেওয়া। এত টাকা খরচ করে কিছুই হচ্ছে না, তাই একবার চেষ্টা করে দেখুন। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তোমার মনে হচ্ছে এসব ব্যাপারে ধারণা আছে, কিন্তু আমি তো এসব ব্যাপারে কিছুই বুঝি না। হঠাৎ করে এরকম একটা ঝামেলায় ফেসে গেছি, তাই কিছুতে সমাধান করতে পারছি না। তা তো অবশ্যই আছে। আসলে আমি আমার বউকে মাইরা তার বাবার বাড়ির সম্পত্তি নিয়ে এসেছিলাম। এরপর পুলিশ যখন আমাকে গ্রেফতার করতে আহে তখন আমি প্ল্যান করে অন্যজনকে ফাঁসিয়ে দিয়েছি, যার ফলে যার সাথে আমার বউয়ের আগের সম্পর্ক ছিল তাকে আমি খুব ভালো করে চিনতাম, সেই জন্য তাকে ফাঁসিয়ে দিয়েছি। পুলিশকে বলেছি আমার সাথে তার প্রেমিকার বিয়ে হওয়ার কারণে আমার বউকে সে খুন করেছে। এরপর এই জমিটার টাকা পয়সা সবকিছু আমার হয়েছে, কিন্তু ভয়ঙ্কর জোয়ার নেশে পড়ে সব হারাইতে হয়েছে। আমি একরকম মিথ্যা কথা বলেই নিজের মনে মনে হাসছি। ছোট মামা তখন হা করে আমার দিকে তাকিয়ে আফসোস করে বললেন, ইস, তোমার মতো যদি বুদ্ধি থাকতো তাহলে আমি এতদিন ঘুরে বেড়াতাম না। আমি যদি তখন আমার বড় ভাইকে ফাঁসিয়ে দিতে পারতাম তাহলে এই সব কিছু আমার হয়ে যেত, কিন্তু তখন সব মাথায় আসেনি, শুধুমাত্র এই জমির কথা মাথায় এসেছিল। না হলে আমার বড় ভাইকে ফাঁসিয়ে দিয়ে এই জমির সব কিছু আমার হয়ে যেত। তবে আমার মনে হয় ভুল যখন করিয়া ফেলাইছেন তখন সেটা শুধরানোর চেষ্টা করতে হইব। আগামী সপ্তাহে আপনার ভাইকে এখানে লইয়া আসুন। 2 জনের মধ্যে একটা যুদ্ধ তৈরি করবেন। আপনি আগে সবকিছু ব্যবস্থা করিয়া রাখবেন যাতে আপনার ভাই কিছু বুঝবার না পারে। আপনার ভাইকে ভুলেও বলবেন না এখানে মারামারি করার জন্য আসবেন, শুধু বলবেন একটু সমস্যা হয়েছে, সেটা সমাধান করবার লাইগা এখানে আসবেন। তখন 2 জন আউনের পর আপনি আপনার ভাইকে মাইরিয়া ফেলাইবেন, এরপর আপনার হাতে সবকিছু চলে আইবে। ছোট মামা আমার কথা বিশ্বাস করে চলে গেলেন। আমিও হাসতে শুরু করলাম। এখন বুঝবে কাটা দিয়ে কাটা কিভাবে তুলতে হয়। আমি তাদের মধ্যে এই মারামারি সৃষ্টি করে দিয়েছি। এরপর আমি নীলার কাছে কল করে বললাম, নীলা, তুমি আঙ্কেল আন্টিকে বলো আগামীকাল তারা যেন টিকিট রেডি করে আগামী সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসে। তাদের সাথে অনেক জরুরি প্রয়োজন আছে। তুমি সত্যি বলছো আমরা দেশে চলে আসবো? আমি এখনই গিয়ে আন্টিকে বলছি আমরা কালকেই চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তারপর কোথায় থাকবো? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি এখানে একটা ব্যবস্থা করে রেখেছি, সেখানেই আমরা থাকবো। এরপর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার ফিরে যাব। ওখানে তো আমার ব্যবসা আছেই, সেটাও তো চালাতে হবে। নীলা অনেক খুশি হলো। তার খুশি দেখে আমারও কেমন যেন খুশি খুশি মনে হচ্ছিল। পরের দিন তারা চলে আসলো। আমি তখন সবাইকে সবকিছু খুলে বললাম। নীলাও মনে হচ্ছিল অনেক বেশি খুশি। আমি বুঝতে পারছি না তার এরকম কর্মকাণ্ড। তার বাবার শাস্তি হবে, কিন্তু তাকে দেখে অনেক বেশি খুশি মনে হচ্ছে। তবে এটার কারণ আমি খুব ভালো করেই জানি। নীলা আমাকে বারবার বলতো সে কোনোদিন অন্যায়ের সাথে থাকবে না। এটা শোনার পর আমার অনেক ভালো লাগে, কারণ সে অন্যায় কাজকে খুব অপছন্দ করে। আমি ছোট মামার সাথে যখন কথা বলছিলাম তখন লুকিয়ে সবকিছু নিজের ফোনে রেকর্ড করে নিয়েছি এবং পুলিশকে সবকিছু জানিয়ে দিলাম। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করতে চাইলেও আমি তাকে অ্যারেস্ট করতে দিলাম না। 2 জনকে আমি একসাথে শাস্তি দিতে চাই, সেই জন্য তাদেরকে বললাম যেদিন তারা এক জায়গায় একত্রিত হবে সেই দিন তাদেরকে ধরতেই।
এর আগে আমি নাজমুল চৌধুরী নামে যেই লোকটাকে সাজিয়ে আনা হয়েছিল সেই লোকটা এবং আসল নাজমুল চৌধুরী দুজনকে আনলাম এবং নাজমা নামের যেই লোকটা মামার বাসায় কাজ করত তাকেও নিয়ে আসলাম। এদের সবাইকে নিয়ে যাব পুলিশ স্টেশনে, যাতে তারা শাস্তির হাত থেকে বাঁচতে না পারে। এদিকে ছোট মামা আর বড় মামা সবকিছু জানিয়ে দিল। তারা দুজনেই বর্তমানে ভিন্ন ভিন্ন বাড়িতে থাকেন। দুজনের মনে সন্দেহ ছিল। ছোট মামা যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা বললেন, তখন বড় মামা মনে মনে ঠিক করে নিলেন সেদিন তার ভাইকে শেষ করে দিবেন। সেজন্য তিনি রেডি হয়ে গেলেন। পরের সপ্তাহের প্রথম দিন হঠাৎ করে আমি জানতে পারলাম তারা সেখানে চলে এসেছেন। আমি তখন সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হলাম। একটু লুকিয়েছিলাম, পুলিশের লোকেদের আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন পুলিশ চলে আসলো তখন আমি তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম। আরিফ সাহেব তখন তার ভাইকে বললেন, তুই বলছিস তুই নেহানাকে মেরেছিস, কিন্তু শুনে রাখ, মিথ্যে কথা বলার চেষ্টাও করবি না। আমি নিজের লোক পাঠিয়ে তাকে মেরেছি, তাই এই জমির মালিক আমি। ভাইয়া তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছো। আমি নিজে তাকে নিজের হাতে খুন করেছি, আর তুমি বলছো তুমি মানুষ পাঠিয়ে খুন করেছিলে। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। আরে আপনারা দুজন থামেন, এখন তো আপনাদের আসল সময় এসে গেছে। এই জমির আসল মালিককে সেটা না হয় জেলে গিয়ে নির্ধারণ করবেন ফাঁসির আগ পর্যন্ত বসে বসে। বলে আমি আমার ছদ্মবেশ ছেড়ে তাদের সামনে এসে দাঁড়ালাম। তারা তখন আমাকে দেখে অবাক হয়ে গেল। পুলিশের লোকেরা সহ যত মানুষ ছিল সবাই চলে আসে। আমি তখন অফিসারের দিকে তাকিয়ে বললাম, আশা করি আর কোনো সন্দেহ থাকার কথা নয়, আমি সবকিছু প্রমাণ করে দিয়েছি। এই দেখুন তাদের কুকর্মের প্রমাণ। এই মানুষগুলো তারা সবাইকে ব্যবহার করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। আমার মাকে মেরেছে, আমাকে বাড়ি ছাড়া করেছে, এতদিন বাড়ির বাইরে থাকতে বাধ্য করেছে। তাদের নিজেদের মেয়েকে বাড়ি থেকে আমার সাথে যাওয়ার অপরাধে জীবনও কথা বলেনি তার সাথে। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। ছোট মামা তখন আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছেন। আমি তাকে বুদ্ধি দিলাম এবং আমি তাকে ধরে দিয়েছি। তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুই অনেক বেশি চালাক হয়ে গেছিস, তাই না? আমাদেরকে ধরিয়ে দিয়েছিস। তাহলে শুনে রাখ, আমরাও যেদিন ছাড়া পাবো সেদিন এমন শাস্তি দিব তোকে যেটা তুই কল্পনাও করতে পারবি না। আরে মামা, পরে আমাকে শাস্তি দিবেন, আগে তো জেল থেকে ছাড়া পেয়ে দেখেন। জেল থেকে আপনারা এভাবে ছাড়া পাবেন না, পাবেন লাশ হয়ে। আমি আপনাদের শেষ দেখে ছাড়বো। আমার সাথে মিথ্যা কথা বলে আমার মায়ের সাথে বেইমানি করেছেন। সবকিছু শাস্তি আপনাদেরকে পেতেই হবে। আপনাদের দুই ভাইয়ের জীবন আমি ধ্বংস করে দিব। আপনাদের দুই ভাইয়ের জীবন যদি আমি ধ্বংস করতে না পারি তাহলে আমার নামও নীল নয়। নীলা তখন তার বাবার দিকে এগিয়ে গেল। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। সে কি করতে চাইছে? সে তার বাবার সামনে গিয়ে বলল, বাবা ছি, তোমাকে বাবা বলতেও এখন আমার ঘৃণা হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আমি একটা ভুল মানুষের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, যার কারণে আমাকে এই দিন দেখতে হলো। তুমি ভেবো না তুমি আমার বাবা বলে আমি নীলকে ভুলে তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করব। উল্টো আমি তোমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সবার আগে তৈরি থাকবো। তাই তুমি এখন আমার সামনে থেকে বিদায় হও। বড় মামা কোনো কথা বলছিলেন না, মাথা নিচু করেছিলেন। আমরা তখন সবাই মিলে চলে গেলাম আম্মুর কবরের সামনে। সেখানে গিয়ে আমি কান্না করলাম। আমার আম্মু এই দিন দেখলে কি রকম করতেন আমি জানি না, কিন্তু আমাদের মতন তিনি হয়তো এত বড় পাষাণ হৃদয়ের হতেন না। সেজন্য আমার কেন জানি অনেক কষ্ট হচ্ছিল। আমি নীলার সাথে বসেছিলাম রাতের বেলা। তখন নীলা আমাকে বলল, নীল, আমার বাবার কারণে তোমাকে এতটা কষ্ট করতে হলো। আমি কোনোদিন তোমার কাছে ভালো হতে পারবো না। আমার নিজের প্রতি কেমন যেন অপরাধ বোধ কাজ করে। তোমার সামনে আসলেই মনে হয় আমার বাবা অপরাধ করেছে। আমি তখন নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তোমার বাবার অপরাধের কারণে কোনোদিন তোমাকে কোনো কথা বলবো না। এ ব্যাপারে তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি আগেও বলেছি আর এখন বলছি, আমি এবং তোমার বাবা যেটা করেছি সেটা আমাদের একান্ত ব্যক্তিগত অপরাধ। এই ব্যাপারে আমি তোমার সাথে কোনোদিন বিরোধে জড়াবো না। এখন আমি একটা প্ল্যান করেছি, সেটা শোনো। আমি চাচ্ছিলাম আম্মুর যে জমি নিয়ে এত মারামারি হলো সেই জমিটা একটা এতিমখানা করে দিতে, যেখানে অসহায় শিশুরা থাকলো। এতে করে আম্মুর আত্মা শান্তি পাবে। এটা তো খুব ভালো কথা। আমরা দেশে থাকতে পারবো না, তবে এখানে লোক রেখে দিতে হবে যাতে এখানকার সব দেখাশোনা করে। আর তুমি যেটা প্ল্যান করেছো সেটা অনেক ভালো একটা প্ল্যান। কিন্তু নীল, আমার কোলে কোনো দিন ভাবু আসবে? কথাটা বলে লজ্জায় নীলা আমার বুকে লুটিয়ে পড়ল। আমি তখন তাকে জড়িয়ে ধরে আমার দিকে ঘোরালাম। এরপর তার কানে কানে বললাম, এতদিন শুধু এই কাজটার জন্য অপেক্ষা করছিলাম, এখন তো আমাদের একটা ফুটবল টিম বানানো হবে। তোমার আসলে লজ্জা শরম খুব কম। আমি তোমাকে কিভাবে বললাম আর তুমি ফিরে আমাকে কিভাবে বললে? বলেই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও কম কিসে। আসলে সত্যিকারের ভালোবাসা পাওয়াটা খুবই কষ্টকর, তবে আমি পেয়েছি। আমি তাকে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। এবং 1 মাসের কাজ শেষে আজ উদ্বোধন করলাম আমার আম্মুর নামে নির্মিত এতিমখানা।
এখন আমাকে ফিরে যেতে হবে আবার প্রবাসে, যেখানে আমার ব্যবসায় আবার জড়িয়ে পড়তে হবে, আবার ব্যস্ততায় জড়িয়ে পড়তে হবে। তবে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলেও আমার শান্তির ঠিকানা তো আমার কাছেই আছে, তাই আমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আসলে সম্পর্কগুলো মাঝে মাঝে টাকার মধ্যে বন্দী হয়ে যায়, তবে টাকা কোনোদিন সম্পর্ক গড়তে পারে না, শুধুমাত্র সম্পর্ক ভাঙতে পারে। আর টাকার কারণে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো ক্ষণস্থায়ী, তাই এসব সম্পর্ক থেকে দূরে থাকবেন। এবং যে আপনার কাছে টাকা না থাকা অবস্থায় ছিল তাকে জড়িয়ে ধরে বেঁচে থাকুন, জীবনে অনেক সুখী হবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।